করে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর জোর প্রতিবাদের সাথে তিনি কথা বলেছেন, কখনোই ভয় করেননি। আজকে আমরা শুনতে চাই খুব সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যেমন এই প্রেস ক্লাবে মুক্তভাবে আলোচনা করছি, ফেসিবাদের সময়ও যখন পালিয়ে বেড়াতো মানুষ, তখন এই প্রেস ক্লাবেও আমাদের এখানে অনেক উপস্থিত আছে। আমাদের ওই ডান পাশে বসে আছে আর অনেকেই আছে যারা আমরা ভয় পাইনি ফেসিবাদকে। মহান আল্লাহ ছাড়া আমাদের মাথা কোথাও নত হয় না, চির উন্নত মমসী। আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। অনেক দাবি দাও, অনেক কিছু আজকে নোট করা হয়েছে কিনা জানি না, কেননা যারা কথা বলেছেন তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অনেক বিজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী, প্রাজ্ঞ ব্যক্তিত্ব, দেশপ্রেমিক ব্যক্তিত্ব। এগুলো নোট করলে ভালো হবে। তবে এই দাবি দাওয়া কে পূরণ করবে? এই আমরা তো দাবি করেছি, কে পূরণ করবে এটা তো কেউ কিছু বলেনি। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, শতাব্দীতে একবার হয়তো এই ধরনের সুযোগ আসে, সেটা হলো এই 5ই আগস্ট এসেছিল। আমরা কি সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি? কেন পারিনি? আমরা ডক্টর ইউনূসকে সবাই মিলে বসালাম, ওনার সম্মান, ইজ্জত আকাশচুম্বী, পরিচিতি আকাশচুম্বী। ডক্টর ইউনূস পারতেন প্রতিটি দাবি এতদিন পূরণ হয়ে যেত যদি উনি সঠিকভাবে শুরু থেকে সিদ্ধান্ত নিতেন। বিসমিল্লাহ বলেন, তিনি আকাশচুম্বী উচ্চতার নোবেল লরেট হতে পারেন, তিনি এনজিও করে বিশাল মাপের ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তু রাষ্ট্র প্রশাসন যন্ত্র চালাতে হয় কিভাবে, সেটা চালাতে হলে সঠিকভাবে তাকে সুযোগ্য লোকদেরকে নিয়ে, তার দরকার ছিল না 53টা মন্ত্রণালয়ে যখন স্পিরিটেড, দেশপ্রেমিক, জ্ঞানী প্রশাসন যদি নিয়োগ করতে পারতেন, তাহলে দেশ অনেক দূরে এগিয়ে যেত। শুধু এখানেই শেষ নয়, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে এখানে সব মিলিটারি অফিসার আসছেন, যে যত কথাই বলুন, সেনাবাহিনী হলো দেশের অভিভাবক। এই সেনাবাহিনী বিভিন্ন সময়ে, সেই 1948 সালের 15ই ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্মের মাধ্যমে। সেটাকে আমরা সম্পূর্ণরূপে অস্বীকার করি। এই সেনাবাহিনী বাংলাদেশকে সৃষ্টি করেছে দেশের আপামর জনসাধারণকে নিয়ে, নেতৃত্ব দিয়ে। আমরা সেটা অস্বীকার করেছি স্বাধীনতার পর কি সেনাবাহিনীকে অগ্রাহ্য করে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল এবং দেশটা পুরোপুরি ভাবে ভারতের হাতে চলে গিয়েছিল। আবার সেই ভারতের হাত থেকে সেনাবাহিনী রক্ষা করেছে 75 সালে। আবার যারা রক্ষা করেছে তাদেরকে আমরা ফাঁসি দিয়েছি, তাদের জন্য আমরা কখনো একটু দুঃখ প্রকাশ করিনি। সেই জন্য আমি কথা বলি, গভর্নমেন্ট সোলজার্স অল মেন অ্যাডোর ইন টাইমস অফ ডেঞ্জার, নট বিফোর। কাজ শেষ হয়ে গেলে আল্লাহকে ভুলে যায় আর আর্মিকে ফাঁসিতে ঝোলায়। তারপরে আবার 91 সালে সেই আর্মি আবার ঘুরে দাঁড়ায়। আবার এরপরেও আপনারা দেখেন, এরশাদের পরে আবার সেই 5ই আগস্টে আর্মি ঘুরে দাঁড়ালো। যদিও মাঝে মাঝে 2-4 জন নিমক হারাম মীর জাফরের উদয় হয়, তারা অনেক পিছনে ঠেলে দেয় আমাদের দেশকে। এই আর্মিকে আমরা ডক্টর ইউনূস যদি শুরুতেই কগনিজেন্সে নিতেন, তাহলে তিনি অনেক কিছু করতে পারতেন। এই যদি বিভক্তিটা না আসতো, তাহলে 1 বছরে অনেক অসাধ্যকে সাধন করা যেত। কিন্তু ডক্টর ইউনূস এখানে সফল হননি, ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এইটাই হলো সবচেয়ে বড় ভুল। এই সুযোগ আর জীবনে আসবে কিনা সন্দেহ আছে। আজকে আবার ক্ষেত্রে আগমন করবে কিনা সেটা এখন মানুষ চিন্তা ভাবনা করছে। প্রিয় সুধী মণ্ডলী, আজকে
আপনাদেরকে আরো যে একটা কথা বলে আমি শেষ করবো, আপনারা বিরক্ত হবেন না। আজকে এই যে যেখানে বসে আছি এর পাশে সেক্রেটারিয়েট, একটা আমি আসার পর একজন লোক বলবে না এই আমলাতন্ত্র দেশটাকে শেষ করে দিচ্ছে। সামরিক বাহিনী আসলো দেশ চালা আমলারা, ডক্টর ইউনূস দেশ চালাচ্ছেন না, এই আমলারা চালাচ্ছেন। সেই উপজেলা থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত, আপনার প্রধানমন্ত্রীর চিফ অ্যাডভাইজারের কার্যালয় পর্যন্ত সকল আমলা। এই আমলারা অদৃশ্য ব্যক্তিত্ব, অদৃশ্য শক্তি, সেই শক্তির বিরুদ্ধে কেউ কথা বলছেন না। যত ভালো সরকারি আসুক, এই আমলাদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন কোনো ফল অর্জিত হবে না। একজন লোক আপনার বিরুদ্ধে কথা বলে না। আপনারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, একটা টাকা বাংলাদেশ থেকে বের হয়নি আমাদের সিগনেচার ব্যতীত। তাদের সম্পর্কে কি আমরা এত উত্তাল হয়েছি যেভাবে হয়েছে আর্মির বিরুদ্ধে? আর্মির বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়ত হাজার হাজার কথা বলে যাচ্ছি, কয়জন আমরা সে চোর পাটপার আমাদের বিরুদ্ধে কথা বলেছি আপনারা একবার চিন্তা করে দেখেন। ঠিক আজকে আমলাতন্ত্র দেশটাকে শেষ করে দিচ্ছে। আমলাতন্ত্র, তারা মিলিটারিকে দেখতে পারে না, তাদের একটাই ভয় মিলিটারিকে। এই সুযোগে তারা মিলিটারির ধার চেপে ধরেছে। প্রিয় সুধী মণ্ডলী, আজকে গাজার অবস্থা দেখেছেন। গাজা আজকে লেটেস্ট খবর জানেন, গাজাকে তারা চিরদিনের জন্য দখল করে নেবে। হামাস আত্মসমর্পণ করলেও গ্রহণ করবে। একটা পুরো জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা কয়জন চিন্তা করি? ঠিক ইন্ডিয়ার পরিকল্পনা হলো বাংলাদেশকে নিয়ে গাজার মতো। মোসাদ এবং র একই সূত্রে গাথা। আমরা কয়জন সেই কথা বলি? আপনারা কি এই মুহূর্তে ষড়যন্ত্রের বাইরে? বাইরে নয়। ইন্ডিয়ার প্ল্যান এ বি সি সব তৈরি করা আছে। আপনারা বুঝতে চেষ্টা করেন সেই প্ল্যান গুলো কি। আমি অনেকে কথা বলবেন, আমি কয়েকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আমি জানি না অন্য ধর্মাবলম্বী কয়জন আছেন, আমি তাদেরকে সম্পূর্ণ সম্মান রেখে বলছি। আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ আমার ধর্ম শিক্ষা দিয়েছে অন্য ধর্মকে গালি দেওয়া যাবে না। আমার ইসলাম শিখিয়েছে। আমরা কি মৃত্যুর কথা করে চিন্তা করি? আমরা কি এই নৈতিক অধঃপতন যেভাবে হয়েছে বিগত 16 বছরে, আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ দলটাই ইন্ডিয়ার তৈরি, তাদের মাধ্যমে দেশটাকে চিরতরে দখল করার জন্য সর্বপ্রথম আঘাত করেছে ইসলামের উপরে। এই ইসলাম নাই আমাদের মধ্যে। আমরা মিথ্যা কথা বলি, আমরা প্রতারণা করি, আমরা অন্যকে সম্মান দিতে পারি না, আমরা যত শয়তানি গুণাবলী আমাদের মধ্যে আছে, আমরা সেটা সংশোধন করার না পর্যন্ত, আমাদের নৈতিক উন্নতি না করা পর্যন্ত কোনো কিছু ঘটবে না। আপনি কাকে বলবেন? যিনি করবেন তারও নৈতিক চরিত্র নাই। সুতরাং আজকে পুরো জাতির নৈতিক উন্নতি ছাড়া এই জাতি এক কদম সামনে যেতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষকে আল্লাহ তৈরি করে, সৃষ্টি করে, কিন্তু মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করার দায়িত্ব হলো রাষ্ট্রে। সেই রাষ্ট্রই যদি দূষিত হয়, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। আজকে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। 300 আসন নির্বাচন, 300 আসনে যদি আমরা সৎ, যোগ্য, ইমানদার, একনিষ্ঠ দেশপ্রেমিক নির্বাচিত করতে না পারি, অন্তত পক্ষে 2/3 যদি না করতে পারি, আপনাদেরকে লিখিত দিতে পারি, এ দেশে আবার সেই ফেসিবাদ কায়েম হবে। আপনি কি প্রস্তুত? আমরা মার্কার পিছনে দৌড়াই, আমরা লোকের পিছনে দৌড়াই না। এই যে কালচার, এই কালচার থেকে আমরা বের হতে এখনো পারিনি। সুতরাং আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই দিকটা খেয়াল রাখবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, মিলিটারি সংস্কার। দেখুন, এটি শেষ। মিলিটারি সংস্কার আপনি কি করবেন? সারা বিশ্ব জুড়ে মিলিটারি অর্গানোগ্রাম একই। সেকশন, প্লাটুন, কোম্পানি, ব্যাটালিয়ন, ব্রিগেড, ডিভিশন, কোর, আর্মি হেডকোয়ার্টার। এই যে অর্গানোগ্রাম, এখানে কোনো সংস্কারের প্রয়োজন নাই। সংস্কারের যে এখানে প্রয়োজন, ওই কথাটা আমরা বলছি না। যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টে পলিটিক্যাল পার্টি নিয়োগ বন্ধ করতে পারি, অর্থাৎ সেনা প্রধান বানাবে প্রধানমন্ত্রী,
ডিএফআই প্রধান বানাবে প্রধানমন্ত্রী, বিডিআর প্রধান বানাবে প্রধানমন্ত্রী, আর আইজি বানাবে প্রধানমন্ত্রী। এই থেকে বের করাটাই বড় সংস্কার। অর্থাৎ এই সকল সাংবিধানিক অ্যাপয়েন্টমেন্ট গুলোতে একটা কমিটি থাকবে, ন্যাশনাল কমিটিতে যারা যোগ্য 4-5 জনের লিস্ট আসবে, তাদেরকে ইন্টারভিউ করে যে সবচেয়ে যোগ্য তাকে বানাবে। তখন আর বদল এখন হবে না। তখন কোন জেনারেল, কোন সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিডিআর প্রধান কারো পদোন্নতি দিবে না। জানবে যে আমার চাকরি তাদের হাতে নয়, আমার চাকরি হলো জাতির হাতে। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, আমরা বলতে ভুলে করি। আরেকটা, এই যে কমিশন হলো, এই যে সংস্কার কমিশন, কোন মিলিটারি লোককে ডাকা হয়েছে? এত বড় একটা স্টেক হোল্ডার, আমি ডক্টর রিয়াজকে আমার সাথে অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এই যে একটা স্টেক হোল্ডার, আমাদের কথাগুলো আপনি শুনেন, কিছু রিকমেন্ডেশন নেন। আমি আমার দাওয়াতে সেই রিকমেন্ডেশনও করেছি, একটা সেমিনার আয়োজন করে একটা রিকমেন্ডেশনও তারা গ্রহণ করেনি। সুতরাং কি কমিশন হবে আপনারা বলেন? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আপনারা শুধু এতটুকু মনে রাখেন, প্রত্যেককে নিজেরা করে তুলি, আমরা নিজেরা, অন্যকে প্রেম না করে আমাদের নিজেদেরকে আমরা গড়ে তুলি। চলুন না এইভাবে এই দেশটাকে, এই অরফেন দেশটাকে আমরা একটা শক্তিশালী দেশে পরিবর্তন তখনই করতে পারবো যখন আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং কাজ করার তৌফিক দান করুন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সাগর ভাইকে।